হঠাৎ করে নির্বাচনের আগ থেকে যেটা শুরু হলো, নির্বাচনের পরেও শেষ হয়নি। বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা সমন্বিত ক্যাম্পেইন চলছে। জামাতের বয়ান হচ্ছে নির্বাচনে তারাই জিতেছেন, শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হবার কথা ছিল, বিএনপি জোর করে রিগ করে ভোটে জালিয়াতি করে ইলেকশনে জিতেছে। এ ধরনের বয়ান দল কানা জামাতিরা বিশ্বাস করে, অনেকেই সিনসিয়ারলি বিশ্বাস করে। আমার বন্ধু বান্ধব অনেকেই সামহাউ কনভিন্সড হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল জামাত কিন্তু জিতে যাবে। আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে জামাত কর্মীরা, বিশেষ করে বোরকা পরা মহিলারা মহল্লায় মহল্লায় গিয়ে মানুষের ভোটার আইডি এবং ওই যে তাদের যে বাংলাদেশি আইডি, ওটা নাম্বার টাম্বার টুকে টুকে নিয়েছে এবং বলছে তারা এগুলো দেখছে নির্বাচনের জন্য। সেটা আমি আলোচনা করেছিলাম এবং পরে ইলেকশন কমিশন ওটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এটা বেআইনি, এটা করার কারো অধিকার নেই। আরেকটা আমি ভিডিও করে বলেছিলাম, ঢাকার রিক্সাওয়ালাদের ভেতরে, ঢাকা সহ অন্যত্র জামাত কোটি কোটি টাকা খরচ করে ক্যাম্পেইন করেছে, যে রিক্সাওয়ালাদেরকে বলে দিয়েছে প্যাসেঞ্জার উঠলেই বলবে যে এবার তো স্যার জামাতের জোয়ার, জামাতকে কেউ হারাতে পারবে না। এবং রিক্সাওয়ালাকে বলে দেওয়া হয়েছে তোমাকে এত টাকা দিলাম, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের লোকজন তোমার রিক্সায় চড়বে, তুমি যদি এই সমস্ত কথা না বলো তাহলে কিন্তু আর টাকা পয়সা দেব না। টাকার লোভে হাজার হাজার রিক্সাওয়ালা এই কথাগুলো বলেছে নির্বাচনের আগে। আপনারা নিশ্চয়ই জানেন, এ ধরনের রিক্সায় চড়ার সৌভাগ্য আপনাদেরও হয়েছে নিশ্চয়ই। তো জামাতের পক্ষে একটা প্রচন্ড রকম প্রোপাগান্ডা হয়েছে, তারা প্রোপাগান্ডা করতে খুবই পারদর্শী এবং তাদের পেছনে সমন্বিতভাবে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত। এই দুটো দেশ বাংলাদেশ উন্নত হোক চায় না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে আসছে। এখন এই যে লেটেস্ট কি, ডোনাল্ড ট্রাম্প বলছে তিনি আর ইরানকে হামলা করে ইরানের ইলেকট্রিসিটি, পানি সাপ্লাই, রাস্তাঘাট আর ধ্বংস করবে না। এখন আবার উনি বলছেন ইরানের সঙ্গে আলোচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় অ্যানালিস্ট, অনেক বড় বুদ্ধিমান অ্যানালিস্ট এবং সরকারের ভেতরে যারা আছেন তারা জানেন এ যুদ্ধে ইরানকে পরাজিত করা যাবে না। আমি আপনাদের ছোট্ট একটা অঙ্কের হিসাব বলি। ইরান একটা ড্রোন তৈরি করতে 20 থেকে 30,000 ডলার খরচ করে। শাহেদ ড্রোনের খরচ হচ্ছে 20,000 থেকে 30,000 ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর তৈরি করে, তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যে ইন্টারসেপ্টর তৈরি করে, তার এক একটার দাম, চেয়ার থেকে পড়ে যাবেন না, $40 লক্ষ। মানে 20 বা 30,000 ডলার দামের ড্রোন ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর তৈরি করছে, এক একটার দাম $4 মিলিয়ন, এবং একটা দিয়ে এনাফ না, 4টা 5টা, মানে একসঙ্গে তারা প্রায় $10-12 মিলিয়ন খরচ করে একটা ইরানিয়ান ড্রোন তারা ফেলতো। এখন ইরান সেখান থেকে বেরিয়ে এসছে আরো উন্নততর মিসাইল নিয়ে। খাইবার শিকান ডজ করে। খাইবার শিকারের চেয়ে বড় মিসাইল হচ্ছে ইমাদ আর খুররাম শাহর 4। ইমাদ এবং খুররাম শাহর 4 2 টন ওজনের এক একটা মিসাইল, এবং এগুলো প্রতিরোধ করার মতো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের নেই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ইররিলেভেন্ট, ওরা এখান থেকে সরে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। এই বছর বা আগামী বছরের ভিতরে মার্কিন বাহিনী এখান থেকে সরে যাবে। সুতরাং বাংলাদেশের উপর, বিএনপি সরকারের উপর তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয়দের এত রাগ কেন? বাংলাদেশ ছোট দেশ, দরিদ্র দেশ, এখনো এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, 46টা লিস্ট ডেভেলপড কান্ট্রির একটা হচ্ছে বাংলাদেশ। এই অক্টোবরে হয়তো তারা মধ্য আয়ের দেশে উন্নীত হবে, তাহলে আবার আমাদের ট্যাক্স টুক্স ডিউটি ফিউটি বেড়ে যাবে, সেটা হলে কতটা লাভবান হব আমরা সেটা প্রশ্ন সাপেক্ষ। তাহলেও বাংলাদেশের প্রতি এত সুপার পাওয়ার এবং ভারতের এত উৎসাহ কেন? বাংলাদেশ পৃথিবীর 10টা সবচাইতে ভূরাজনৈতিক ভাবে, জিওপলিটিক্যাল ভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটা। তাই আপনারা মনে করবেন না বাংলাদেশ খুবই নগণ্য। দরিদ্র দেশ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। ইয়েমেন
দরিদ্র দেশ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, তাদের ৩.৫ লক্ষ হুতি সৈন্য সৌদি আরব না শুধু সারা পশ্চিমা বিশ্বকে এখন একেবারে মানে টোয়ের উপরে, তাদের পায়ের উপর আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছে। তারা হুতিদের ভয় পায়, বাবেল মন্দব বন্ধ করে দেবে। ছোট্ট দেশ কিন্তু মারাত্মক দেশ। লেবানন ছোট্ট, হেজবুল্লাহ ছোট্ট কিন্তু মারাত্মক। তদ্রূপ বাংলাদেশ ছোট দেশ, স্ট্র্যাটেজিক্যালি এত ইম্পর্টেন্ট যে সবাই চায়, পরাশক্তিরা চায় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে। চীন চায়, আমেরিকা চায়, আর ভারত তো চাইবেই। ভারতের সঙ্গে বিরাট ৪,০০০ কিলোমিটারের বেশি বর্ডার রয়েছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে যে সরকার বসেছে তারা ভারত বিরোধী, যদিও জামাতিরা উল্টা প্রপাগান্ডা করে, মানে সালাউদ্দিন সাহেবকে বলে তারা উনি নাকি রয়ের লোক। এই অপপ্রচারগুলো যারা করতে, লক্ষ্য করবেন, এই যে সালাউদ্দিন সাহেবকে যারা শিলং সালাউদ্দিন বলতো, সবচেয়ে বড় হোতা যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছিল। একটা ভিডিওতে বলেছ মনে নাই, যে তোমাকে তো আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, তো তোমাকে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হয় তোমারে আমি শিখাইয়া দেবো, চিন্তা করো না। এটা প্যারিস থেকে বলা হলো। সেই প্যারিস প্রবাসী নাসিরউদ্দিন পাটোয়ারির গুরু, ওস্তাদ, মহা পরাক্রমশালী ওস্তাদ, তিনি কিন্তু এখন, নাসিরউদ্দিন পাটোয়ারি কয়দিন আগে তারেক রহমানকে বলেছেন তিনি লুটেরা, এটাতে তিনি উৎসাহ প্রকাশ করেছেন। এই কথা বলা ঠিক হয়নি, এবং তারা এখন বুঝতে পারছে তারেক রহমান বা বিএনপি কে সরানো যাবে না। তবে বিএনপির বিরুদ্ধে আমরা কাদের দেখছি? একটা হচ্ছে আওয়ামীদের সুপ্ত গুপ্ত প্রচারণা, হাসিনা আসছে, হাসিনা আসছে, হাসিনা চলে আসবে, তারপরে দেখবেন ১২টা বেজে যাবে। এটাতে ওই যে ওদের আওয়ামী নেতৃবৃন্দ, ওই যে পান্না সাহেব আছেন, আরো অনেকে আছেন, তারা এগুলো নিয়ে খুব অপপ্রচার করছে। হাসিনা আসলে যেন জেলে যাবে না, হাসিনা আসলে বিএনপি সরকারকে উল্টিয়ে ফেলবে, হাসিনা আসলে তার সঙ্গে ৫০০ লোকও রাস্তায় নামার সাহস পাবে না, হাসিনা সুইসাইডাল না হলে সে বাংলাদেশে আসবে না, হাসিনা আসছে একটা গুজব। আরেকটা হচ্ছে জুলাই বিপ্লব সফল কর, এটা হচ্ছে এই ৭২ সালে আমরা এটা শুনেছি, ৭২, ৭৩, ৭১-এর ওই স্বাধীনতা সংগ্রাম কিন্তু ওই মুক্তিযুদ্ধ ২ বছরের মধ্যে একেবারে শেষ হয়ে গেল। এখনো এই ৫ তারিখে জুলাই যোদ্ধাদের যে আন্দোলন যেটা হয়েছিল শেখ হাসিনা হটানো, সেটার বয়স ২ বছর হয়ে যাবে। ২ বছরের বেশি কেউ কোন দলের দিকে অন্ধভাবে সমর্থন করে না। সুতরাং এই হচ্ছে এনসিপির স্লোগান, জুলাই বিপ্লব সফল করতে হবে, সনদ এবং গণভোট সফল করতে হবে। আপনারা কেন সনদ এবং গণভোটের মতো এই ফালতু ব্যাপারগুলো নিয়ে কোন কথাবার্তা শোনেন? জনগণ ওই সমস্ত নিয়ে মাথা ঘামায় না। মানে ৪০ পৃষ্ঠার সনদ, যেটা কেউ দেখলেও না, পড়লেও না, অশিক্ষিত লোকেরা ওরা পড়লে বুঝবেও না, তার উপর একটা গণভোট হয়ে গেল, সেটা যে ফালতু, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। আমি বলে আসছি, আপনারা বুঝবেন কদিন পরে। ওই গণভোট ফনভোট এরা ডাস্টবিন দিয়ে, রাস্তায় নর্দমা দিয়ে চলে গেছে অলরেডি। এখন জামাতের যে প্রপাগান্ডা আমরা শুনতাম, আসলে জামাত জিতেছে, বিএনপি জেতেনি। শফিকুর রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী। জামাতের আরেক পাতি নেতা আছে আমির হামজা, সে একটা বক্তৃতা দিল, বক্তব্য দেখলাম ভিডিওতে, যে বাংলাদেশের ৮০% লোক চায়, মনে করে এই শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি নেতৃত্ব দেবেন। এই বয়ানগুলো কিন্তু বিএনপিকে উদ্দেশ্য করে, এবং বিএনপি মানে কিন্তু তারা বাংলাদেশ যাতে অকার্যকর হয় সেই প্রচেষ্টা চলছে দেশের ভেতরে এবং দেশের বাইরে। এটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে কথা বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন কোনো ফ্যাক্টর না। সৌদি আরব ১৪টা দেশ নিয়ে একটা ইরান বিরোধী একটা জোট করবে, সেখানে বাংলাদেশকেও রাখা হয়েছে। ওই সমস্ত জোট ফোট টিকবে না। ইরান যদি তার খোরামশাহর এবং ইমাদ এবং তার চেয়ে ছোট মধ্য রেঞ্জের এই যে খাইবার শিকান মিসাইল বাড়া শুরু করে, সৌদি আরবের এক মক্কা মদিনা শরীফ ছাড়া আর কিছু থাকবে না, এটা তারা জানে। বড় বড় অ্যানালিস্টরা বলছেন ইরানের বিরুদ্ধে দাঁড়ালেই এই পার্সিয়ান গালফের দেশগুলো, তেলের খনিগুলো শেষ হয়ে যাবে এবং তারাও শেষ হয়ে যাবে। সুতরাং এটা হবে না। ইরানকে যেমন প্রতিহত করা যাবে না, তেমনি বিএনপি সরকারকে উৎখাত করে আপনারা দেশে একটা ভারতপন্থী মার্কিনপন্থী সরকার বসাবেন, সে আশা দুরাশা মাত্র। বাতাস কিন্তু অন্যদিকে অলরেডি বইছে। যারা পাটোয়ারিকে
স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন, তারাই এখন বুঝতে পারছেন ব্যাপারটা কি। তবে এই পাটোয়ারি বা ওই যে শাহরিয়ার কবির, জামাতের শাহরিয়ার কবির, এদের তো ঘটে বুদ্ধি কম এবং প্রচন্ড রকম শয়তানি করার যে কুবুদ্ধি এগুলা তাদের আছে। তারা মনে করছে আমরা এভাবে বলে যাব, তারেক রহমান তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, তারপরে আন্দোলন করে আমরা তারেক রহমানকে সরিয়ে দেব। তারা হবিগঞ্জে একটা টেস্ট কেস আমরা দেখলাম, যে লক্ষ লক্ষ লোক আসবে, সেখানে পুলিশ অফিসারকে বলতে শুনলাম, উনি বলছেন যারা ডেমনস্ট্রেট করছে যে আপনাদের চেয়ে কিন্তু পুলিশের সংখ্যা বেশি, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। তো এই যে তাদের ভান্ডা ফেটে গেল, মানে যারা আন্দোলন করবে, বিএনপি কে সরাবে, জামাতকে নিয়ে আসবে, এনসিপি কে নিয়ে আসবে, বড় বড় নেতা, তাদের ইতিহাস দিয়ে থেকে একটু শিক্ষা গ্রহণ করতে বলি। ৭২-৭৩ সালে আমরা শুনতাম মুক্তিযোদ্ধা, আমরা বঙ্গবন্ধুর সৈন্য, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করছি। পরে ওদেরকে এমন ভাবে তারা পালালো, নিশ্চিহ্ন হয়ে গেল এই অগাস্ট মাসে, বিপ্লবের মাস। অগাস্ট মাস কোনো শোকের মাস নয়। শেখ মুজিবুর রহমান মারা যাওয়াতে যদি দেশবাসী শোক পালন করত, তাহলে মাত্র ৭-৮০০ সৈন্য দিয়ে যে বিপ্লব করা হলো ১৫ই আগস্ট, তারা উৎখাত হয়ে যেত। জনগণ তাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাতো না। তো ওই মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, তারা 15ই আগস্টের আগেই শেষ হয়ে গেছে। তবে 15ই আগস্টে তাদের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছিলেন কর্নেল ফারুক, মেজর ডালিমের বীর সেনানী অফিসাররা। সুতরাং এখন এই অপচেষ্টা যদি তারা করে যায় যে আমরা বিএনপিকে সরায় নির্বাচন হবে, এই নির্বাচনের আগেই শাহরিয়ার কবির কি বললেন যে তারেক রহমান সাহেব, আপনাকে ইচ্ছা করলে কিন্তু আমরা একদিনেই সরিয়ে ফেলতে পারি। মানে একবার শফিকুর রহমান বললেন হাসিনাকে সরাতে ১৭ বছর লেগেছিল, আপনাকে সরাতে ১৭ দিন লাগবে। এখন ৫ মাসের বেশি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ১৭ দিন বা একদিন কোনোভাবেই তো তারা সরকার হটানোর কোনো এজেন্ডাও পাচ্ছে না। তাদের সে ক্ষমতাও নেই, কিন্তু মুখের জোর আছে। মুখের জোর দিয়ে কোনো পরিবর্তন করানো যায় না। মুখের কথায় চিড়া ভেজে না। এটা জামাতি আর এনসিপি যারা বাংলাদেশ বিরোধী, ভারতের দালাল, মার্কিন দালাল, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। দুটোই মার্কা মারা। জামাত একসময় নির্বাচনের আগেও বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে আমরা ক্ষমতায় আসব। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে জামাতকে দিয়ে যেন প্রতিষ্ঠিত করা যায়। জামাত প্রতিষ্ঠিত হলে ভারতেরও সুবিধা। মোদী সরকার বলতে পারত বাংলাদেশে ইসলামিক শাসন, আমাদের দেশে হিন্দু শাসন। ওই বিজেপির হিন্দুত্ব ফ্যাসিবাদী শাসন তারা জামাতের ইসলামী ফ্যাসিবাদী শাসন দিয়ে জাস্টিফাই করতে পারত, লেজিটিমাইজ করতে পারত। মোদিরও নিশ্চয়ই মন খারাপ হয়ে গেছে যে শফিকুর রহমান জিততে পারেনি, আমেরিকার মন খারাপ, কিন্তু তারা এখন এই জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, পেছনে ইসরায়েল। সুতরাং আমি কোনো কট্টর বিএনপির সমর্থক নই। উচিত কথা সবসময় বলি যে ওসি প্রদীপ সম্বন্ধে আমি প্রতিদিনই বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি তারেক রহমানকে, যত খুনের আসামি, যত বিচারের দীর্ঘসূত্রিতা চলছে, এগুলো খণ্ডন করে ওসি প্রদীপের ফাঁসি কার্যকর করেন এবং যারা যারা ফাঁসির আসামি হিসাবে অলরেডি সাজা প্রাপ্ত, সেগুলো সাজা দেন এবং যাদের কেস এখনো ঝুলছে 2 বছর যাবৎ, একটা নিষ্পত্তি করেন, হয় এসপার নইলে ওসপার, হয় তারা দোষী নইলে নির্দোষ। এটা আমি বলছি, তারেক রহমানের সরকারের বিরুদ্ধে বলছি। সুতরাং আমি কোনো অন্ধ দল কানা নই। তবে আমি মনে করি বাংলাদেশে আপাতত, আমি যদি বাংলাদেশে থাকতাম, ভোট দিলে আমি চোখ বন্ধ করে বিএনপিকে ভোট দেব, একেবারে চোখ বন্ধ করে। সুতরাং আমি কোনো বিএনপি বিরোধীও নই, বিএনপির দালালও নই। বিএনপিকে আমি মনে করি জাতীয়তাবাদী শক্তি, জিয়াউর রহমানের আদর্শের একটা দল। যত যে যাই কথাই বলুক, কনস্পিরেসি থিওরি দিয়ে যারা এই বিপ্লবের কাউন্টার বিপ্লব করবেন, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে শক্তিটা কোথায়। যে জন্য এখন যারা দল ত্যাগ করে, যারা ওই মনে করেন কর্নেল ওলি আহমদ বা মেজর আখতার, এরা কোনো বড় ফ্যাক্টর না। তবে তাদের সম্বন্ধে লোকজন বলছে, সত্য মিথ্যা আমি জানি না, যে আমরা বিএনপির সঙ্গে থাকলে বোধহয় অনেক লাভবান হতাম। একটু বোধোদয় হচ্ছে। এই বোধোদয় যারা এখন লাফাচ্ছেন জামাতের কথা চিন্তা করে, মানে যারা জামাতের ইতিহাস জানেন না, বাংলাদেশের ইতিহাস জানেন না, তারা খুব লাফাচ্ছেন। তো সৌভাগ্যক্রমে আমার চ্যানেল কিন্তু যারা দেখেন, তাদের বেশিরভাগের বয়স হচ্ছে ৩৪ বছরের উপরে।
মানে ২০, ২২, ২৫ বছরের ছেলেপেলে আমার অনুষ্ঠান খুব কম দেখেন। সুতরাং আমি খুবই অন্ধভাবেই বলতে পারি, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমার চ্যানেল যারা দেখেন তারা এনসিপি বা জামাত সমর্থক নন। তারা বিএনপির সমর্থক না হলেও তারা জাতীয়তাবাদী। সুতরাং বিপ্লব এর কথা বলে বিক্রি করে, যেমন মুক্তিযুদ্ধের কথা বিক্রি করে আওয়ামী লীগ ভাত পায়নি। শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে রাস্তায় কোন লোককে চোখের পানি ফেলতে দেখা যায়নি। তারা বলবে সেনাবাহিনী নিয়ন্ত্রণে ছিল। সারা দেশে মাত্র ১ ব্যাটালিয়নের মতো, তাও ইনফ্যান্ট্রি না, আর্টিলারি, আর্মড কোর এর লোকজন ক্ষমতা দখল করেছে। এটা হয় কোথাও? বিপ্লব করে, সেনা বিদ্রোহ করে, ইনফ্যান্ট্রি করে। ইনফ্যান্ট্রির প্রধান রোল থাকে। যেকোনো জায়গায় ইনফ্যান্ট্রি দখল না করা পর্যন্ত ওই এলাকাটাকে দখল করা হয়েছে এটা বলা হয় না। মিলিটারি সায়েন্স তাই বলে। ইনফ্যান্ট্রির সাপোর্ট ছাড়া, সাপোর্ট তো নিশ্চয়ই ছিল, নইলে ক্যান্টনমেন্ট থেকে কাউন্টার রেভলিউশন হতো। অগাস্ট বিপ্লব একটা বিপ্লব ছিল। এই যে ১৫ই আগস্টের কথা বলছি। ৫ই আগস্টও বিপ্লব ছিল। তবে সেই বিপ্লব ৭১ সালের যে স্বাধীনতা, যেটা শুধু আওয়ামী লীগাররাও যুদ্ধ করে অর্জন করেনি, তদ্রূপ জুলাই বিপ্লব এনসিপি যারা করেছে তাদের একার কৃতিত্ব নয়। সেখানে দেশবাসী, সাধারণ লোকজন, বুদ্ধিজীবী এবং বিএনপি সেখানে একটা বিরাট ভূমিকা পালন করেছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে যারা হাসিনার বিরুদ্ধে ১৫ থেকে ১৬ বছর যারা আন্দোলন করেছে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি কোনো কৃতিত্বের দাবিদার নই। তবে একেবারে আমাদেরকে ধুলায় উড়িয়ে দেবেন ওই যারা কোটা সিস্টেম কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারাই হাসিনাকে উৎখাত করেছে, এটা একটা মিথ্যা বয়ান। এবং তারাই কিন্তু এখন মনে করে বিএনপিকে সরিয়ে দিতে হবে, বিএনপি হচ্ছে সবচাইতে বড় শত্রু। আমার কথা দীর্ঘায়িত করব না। আমি ৫ই আগস্টে আবার বক্তব্য দিব। জুলাই বিপ্লব নিয়ে কথাবার্তা বলব, বিপ্লব কেন বিপ্লব হলো না। আর ১৫ই আগস্টের আগেই আমি, অথবা ১৫ই আগস্টেও আমি সেটা নিয়ে আরো বিশদ আলোচনা করব। এ ব্যাপারে আমার পড়াশোনা আছে, আমি লিখেছি, বই পুস্তক আছে, ওগুলোর আলোকে আলোচনা করব। আজকের কথা আমি এখানেই শেষ করছি। এ কথা বলে যে ৩ টা স্লোগানের দিকে লক্ষ্য রাখবেন। হাসিনা আসছে কিন্তু। জুলাই বিপ্লব সফল করো। জামাত কিন্তু জিতেছে, বিএনপি জেতে নাই। এই ৩ টা বয়ান মিথ্যা। হাসিনা আসছে না। জুলাই বিপ্লবকে সফল করতে হলে সমস্ত লোকজনকে নামতে হবে। এনসিপির এই বেয়াদব, এই যে তারা বেয়াদবির ইচ্ছা করেই করছে যাতে পুলিশ তাদের ধরে, মারধর হয়। তারা দেখেছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। এখন পাটওয়ারিকে ধরে যদি পুলিশ পেটায়, শাহরিয়ার কবিরকে যদি পেটায়, তাহলে যদি ওরা কিছুটা সমর্থন আদায় করতে পারে, তবে বিএনপি সরকার খুব ম্যাচিউরিটি দেখিয়েছে। তারা কাউকে ধরছেও না, পাত্তাও দিচ্ছে না। তারা যত ইচ্ছা গালাগালি করে যাচ্ছে। গালাগালি করে দেখছে কোনো লাভ হচ্ছে না। সনদ আর গণভোট নিয়ে কোনো বাতাস গরম করা যাচ্ছে না। সুতরাং আমি আমার শেষ কথা এটা হচ্ছে যে আপনারা জাতীয়তাবাদী শক্তির দিকে লক্ষ্য রাখেন। কারণ বাংলাদেশ সবচেয়ে বড় ব্যাপার এখানে। বিএনপি বা কোনো দল আপনাদের জন্য সবচেয়ে বড়, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশ বাঁচাতে হলে বাংলাদেশী জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে। নইলে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি লবি আমাদের বিরুদ্ধে শত্রুতা করে আমাদের অনেক সমূহ ক্ষতি করতে পারে। তাই আপনাদের সাবধান করে দিয়ে আমি বলছি যে জুলাই বিপ্লব এবং ১৫ই আগস্টের ওই ঘটনাবলী নিয়ে আমি এর পরে আলোচনা করব।